মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান, তার অবদান লুকানোর সুযোগ নেই। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, স্বনির্ভর দেশ করতে ঐক্যের ডাক। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে সীমাহীন অপেক্ষা, গ্রাহকদের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটের জন্য কালোবাজারিদের দায়ী করলেন মন্ত্রী। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। পদ্মায় বাস ডুবির কারণে অনুসন্ধানে 2 তদন্ত কমিটি, পরিবহনটির রেজিস্ট্রেশন বাতিল। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অতীতে খাটো করার অপচেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার অনবদ্য ভূমিকা লুকানোর সুযোগ নেই। বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া যাবে না, কিন্তু বেশি চর্চা হলে সমৃদ্ধ ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে। স্বনির্ভর দেশ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন সরকার প্রধান। আহমেদ সালেহিনের রিপোর্ট। অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এক সাগর রক্তের বিনিময়ে যারা বাংলার স্বাধীনতা এনেছিলেন তাদের আত্মত্যাগ স্মরণে আলোচনার সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত হন শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতারা। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভূমিকা তুলে ধরেন আলোচকরা। সভার প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তার ভূমিকা ছিল অনবদ্য। জিয়াউর রহমানকে বারবার খাটো করার অপচেষ্টা নিয়েও আক্ষেপ করেন সরকার প্রধান। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। সবার আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, একটি অংশ নয়, সমাজের সবাইকে নিয়ে ভালো থাকতে চাওয়াটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আমাদের এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটিই হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। ইতিহাসকে ভুলে নয়, বরং তা ধারণ করে সামনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সবার আগে ৭১, এর সঙ্গে অন্য কিছু মেলানো যাবে না। আর দালিলিকভাবে প্রমাণিত জিয়াউর রহমানের ঘোষণায় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এ যারা স্বাধীনতা চায়নি সেই অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে। কিছু কালোবাজারি তেল নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবিধানের প্রস্তাবনায় ২৪ এবং ৭১ একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। সে বলছি, ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা। মানুষের মধ্যে একটা প্রেমিক কাজ করছে, এটা করতে দেওয়া যাবে না। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো, এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে,
এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তা আজকে আবার নতুন চারায় নতুন ভাবে আপনার হাজির হয়েছে বন্ধুগণ। এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। ছুটির দিনও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য সীমাহীন অপেক্ষা। পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ লাইন। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকের। এমন পরিস্থিতিতে তেলের দাম না বাড়িয়ে সরকার প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আর মন্ত্রীর দাবি, কালোবাজারিদের মজুতের কারণে ভোগান্তি বেড়েছে। কোনো পাম্প বন্ধ আবার সচল, কোনো পাম্পে এভাবে লিখে রাখা হয়েছে জ্বালানি তেল সংকটের কথা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চোখে পড়ছে এমন দৃশ্য। যেসব পাম্পে তেল মিলছে সেখানে লেগে আছে মোটরসাইকেল সহ যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় বেকায়দায় চালকরা। নিরুপায় পাম্প কর্তৃপক্ষ বলছেন, যোগান পেলে সরবরাহ করছেন তারা। সব জায়গায় স্টিকার লাগায় রাখছে যে অকটেন নাই, ডিজেল নাই। আমি গাড়ি চালাইলে কিছু টাকা আমার ইনকাম হইতো, সেখান থেকে তো ইনকাম হচ্ছে না, বসে আছি শুধু তেলের জন্যই। বলতেছে যে তেল নাই, ওনাদের গাড়ি নাকি ডিপোতে আছে, ডিপো থেকে কখন রিফিল হয় কখন আসে বলতে পারতেছে না। গাড়ি সকালবেলা একটা আসছে, কিছুক্ষণ আগে একটা আসছে, আশা করি এতে হয়ে যাবে আমাদের। ঢাকার মতো জ্বালানি তেলের তীব্র সংকটে বন্দরনগরী চট্টগ্রামও। অধিকাংশ পাম্পে বিক্রি বন্ধ, কোথাও মিললেও সরবরাহ করা হচ্ছে সীমিত পরিমাণে। দ্রুত সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। আমি কালুরঘাট থেকে আইছি, পথে যতগুলো পাম্প পাইছি 7-8টা পাম্প পাইছি, কোনো পাম্পে তেল নাই। দেশের বিভিন্ন জেলাতেও পরিস্থিতি কম বেশি একই রকম। তেল সংগ্রহ করতে পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত গাড়ি। সুযোগ বুঝে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে পেট্রোল অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও সীমিত পরিসরে পাওয়া গেলেও অধিকাংশ পাম্পেই তেল নেই। সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। জানতে পারছি তেল দিচ্ছে, কিন্তু আইসা দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী বলেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। আর যশোরে প্রতিমন্ত্রী জানান, প্রতিদিন জ্বালানি খাতে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে, এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এদিকে দুপুরে ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 5000 টন ডিজেল পৌঁছেছে দিনাজপুর পার্বতীপুর ডিপোতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে মাতম। স্বজনদের চিরবিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা। আর পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা বেঁচে যাওয়া আবরার। জুমার নামাজের পর জানাজা শেষে লক্ষ্মীপুরে মুফতি আব্দুল মুমিনের শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মুফতি আব্দুল মুমিন ও তার পরিবারের 4 সদস্যের। একই পরিবারের 4 জনকে বিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা। বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন রাজধানী মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মুমিন। কুমিল্লার বড়িকচংয়ে একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী ইস্টার লাইন পরিবহনের বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নিভে যায় পরিবারের 4 জন সহ 5 জনের প্রাণ। ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোররাতেই 4 জনের মরদেহ লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি এলাকায় আব্দুল মুমিনের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। আমরা এর ক্ষতিপূরণ দাবি করি আর হোটেল মিয়ামি এবং ইস্টার লাইনকে বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। দুর্ঘটনা থেকে আহত অবস্থায় বেঁচে যায় 12 বছর বয়সী ছেলে আবরার। পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা আবরার। সময় বাস এসে ধাক্কা মারে, পরে যে গাড়ি পুরো অর্ধেক পুড়েছে। দাপনের জন্য শোকাহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে 25,000 টাকার সহায়তা। এছাড়াও 5 লাখ টাকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে।
জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হয় 4 জনকে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চালানো হয়েছে। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে 2টি তদন্ত কমিটি। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন। সকাল থেকে নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেই পরিসংখ্যান অজানা। নদী পাড়েও ছিল না স্বজনদের ভিড়। এই ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যায় বাসটি। তথ্য মোকাবেলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে প্যানেলে আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জনগণকে নিয়ন্ত্রণে কৌশলগতভাবে তথ্য বিকৃত করা হয়েছিল। তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন আইন পর্যালোচনার মাধ্যমে জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ক নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে একটি দোকানে বসেছিলেন নীতি দত্ত। এ সময় খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জনপদের সময় আরও থাকছে। টানাছড়িতে ঈদ আনন্দে মাতোয়ারা পর্যটক। পাহাড় থেকে সমুদ্রে সব জায়গায় দর্শনার্থীর ঢল। কাছ থেকে প্রকৃতিকে ছুঁয়ে দেখার রোমাঞ্চকর অনুভূতি। দেশের 3000 কিলোমিটার রেলপথের প্রতি কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং, যার মধ্যে 1500-এরও বেশি অবৈধ। বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনে রেলের অনুমতি ছাড়াই বানিয়েছে এসব ক্রসিং। অবৈধ এসব ক্রসিংয়ে নেই ব্যারিয়ার, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। ফলে উন্মুক্ত এসব ক্রসিং হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। রেলের লেভেল ক্রসিং নিয়ে নাজমুস সালেহের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। সড়কের মাঝখানে এ যেন মৃত্যু ফাঁদ। তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আর সড়ক পথের বাহন মিলেছে একই মোহনায়। একটু অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। অথচ এখানে নেই কোনো ব্যারিকেড, গেটম্যান কিংবা সিগন্যাল ব্যবস্থা। কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নেই, হুট করে গাড়ি ঢুকে পড়ে। এখানে প্রায় 20 বছর থেকে গেট নাই, এখানে দুর্ঘটনা প্রায় ঘটে। দেশে 3000 লেভেল ক্রসিং এর মধ্যে 50%-এরও বেশি অবৈধ। নিজেদের প্রয়োজনে কারা ব্যক্তি উদ্যোগে এসব গড়ে তুলেছে তা জানা নেই রেলওয়ের। সাইনবোর্ড ঝুলিয়ে যেন সব দায় শেষ। মাঝখানে যায় এরা আটকে পড়লেই ট্রেন তো আসলো, তখন তো আর বাইরের কোনো উপায় নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা আপনার গুন্ডি দিয়ে গেছে, এটাও আপনার সময় মতো বাজে না, আপনার গাড়ি যাওয়ার পরে বাজে। অবৈধ এসব উন্মুক্ত লেভেল ক্রসিং এর প্রতিটি মৃত্যু ফাঁদ। ট্রেন যাওয়া আসার সময় স্থানীয় জনগণ হাতের ইশারায় সতর্ক করেন সড়ক পথের যাত্রীদের। যারা দোকানে বসে থাকে তারাই কয় যে গাড়ি এতে থামো থামো থামো, এইভাবে থামায়। সতর্ক আমরা না করি, নগদ অ্যাক্সিডেন্ট হবো। নিজ নিজ দায়িত্ব পার করে গাড়ি, এরপরেও দুর্ঘটনা ঘটে। রেল বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে গড়ে তোলা বেশিরভাগ লেভেল ক্রসিংই অপ্রয়োজনীয়। এসবের কারণে গতি কমছে ট্রেনের, বাড়ছে দুর্ঘটনা। তাই এগুলো দ্রুত বন্ধের পরামর্শ তাদের। যেখানে যানবাহনের ফ্রিকোয়েন্সি একেবারেই কম, জরিপ করে সেটা যদি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আমি মনে করি এসব বন্ধ করে দেওয়া উচিত। কারণ ঝুঁকি নিয়ে চলা মানেই যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। রেল প্রতিমন্ত্রী বলছেন, শিগগিরই এ কাজের উদ্যোগ নেওয়া হবে। ওই রেল ক্রসিংগুলিকে সক্ষমতা আনতে হবে যাতায়াতের জন্য, অথবা এগুলিকে বন্ধ করে দিতে হবে, এবং সেই কাজটি করার জন্য আমরা রেল কর্তৃপক্ষকে বলেছি। সারা দেশে রেলের বৈধ লেভেল ক্রসিং এর 80%ই ঝুঁকিপূর্ণ, আর 40%ই নেই প্রয়োজনীয় গেটম্যান। এটি রেলের একটি বৈধ লেভেল ক্রসিং। এখানে গেটম্যান থাকলেও নেই
গাড়ি আটকানোর জন্য কোনো রকমের ব্যারিকেড, ফলে এরকম সামান্য দড়ি দিয়ে চলছে যাত্রী পারাপারের কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যদি সারা দেশের লেভেল ক্রসিংগুলোকে আধুনিকায়ন করা না যায় অথবা বন্ধ করে দেওয়া না যায় অবৈধ লেভেল ক্রসিংগুলো, তাহলে প্রতিনিয়ত বাড়বে দুর্ঘটনা, বাড়বে মৃত্যু। নাজমুস সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। আইন শৃঙ্খলা বাহিনী দেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। রাজশাহীতে আরএমপি সদর দফতরে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ২৪-এর ৫ আগস্টের আগে পরে পুলিশ হত্যার অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, আইন অনুযায়ী যা হওয়ার তাই হবে। শুধু পুলিশ বলছেন কেন, এখানে তো আমাদের পুলিশও অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের যা হবার সেটাই হবে। বাংলাদেশের ইতিহাসে সবথেকে সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য একটি নির্বাচন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে উপহার দিতে সক্ষম হয়েছে এবং একটি গণতান্ত্রিক, সুষ্ঠু, সুন্দর সমাজ প্রতিষ্ঠা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা মাদকের যারা ব্যবসায়ী আছে তাদেরও লিস্ট করতেছি এবং আইনের আওতায় তাদেরকে বিচার করা হবে। বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অগ্নিসংযোগ করা হয় অন্তত ৩০টি বাড়িতে। চিতলমারির চিংগড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে শেখ বাড়ির সঙ্গে বিশ্বাস বাড়ির বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে রাজীব শেখ নামে একজনের মৃত্যু হয়। ভাঙচুর ও লুটপাট করে পুড়িয়ে দেয় ঘরবাড়ি। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখছেন জনপদের সময়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘোড়ার মাংস বিক্রি করছিল একটি চক্র। অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করা হয় 11টি ঘোড়া, তবে পালিয়ে যায় অভিযুক্তরা। রাতে পূর্বাচল উপশহরে 10 নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় জমির মালিক জানান, প্লটে ঘোড়ার মাংস দেখতে পেলে ফোন দেয়া হয় জাতীয় জরুরি নম্বর সেবা নম্বরে 999-এ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও র্যাব এর এক সদস্য। জব্দ করা হয় জবাই করা অন্তত 9টি ঘোড়া। জীবিত উদ্ধার করা হয় 11টি। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, এলাকাটি নির্জন হওয়ায় চক্রটি সেখানে প্রায়ই ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি করে বিভিন্ন এলাকায়। অনেক কাইটা পিস পিস করে রাখছে, এরা এনতে সাপ্লাই দেয়। যারা এই সমস্ত কর্মকর্তা আছে তাদের সূক্ষ্ম বিচার চাই। আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব এবং অপরাধীদের যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, এই জন্য যা যা করণীয় আমরা এটা অবশ্যই করব। মাটি খুঁড়ে এগুলো পুঁতে রাখবো। আর যে জীবিত ঘোড়াগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি যে আমাদের সাফারি পার্ক অথবা আমাদের চিড়িয়াখানা কিংবা অনেকেই ঘোড়া লালন পালন করেন তাদের জিম্মায় আমরা দিব। দেখছেন জনপদের সময়। টানা ছুটিতে আনন্দ যেন শেষ হচ্ছে না পর্যটকদের। বিনোদন কেন্দ্রগুলোতে এখনও দর্শনার্থীর ঢল। পাহাড় থেকে সমুদ্রে সব জায়গায় পর্যটক সমাগম। তবে পর্যটকদের অসচেতনতায় ঘটছে নানা দুর্ঘটনাও। ঈদ শেষ হলেও রয়ে গেছে আনন্দের রেশ। পরিবার বন্ধুদের নিয়ে এখনও মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। টানা ছুটির সুযোগে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটকদের পদচারণায় মুখর। সাগরের উত্তাল ঢেউ আর বিস্তীর্ণ বালিয়াড়িতে চলছে আনন্দ উল্লাস। ঘুরতে আসলাম, বালু নিয়ে খেলতেছি, এটা একটা পিরামিড বানিয়ে দিয়েছি বালুর। তবে সতর্কতার সংকেত উপেক্ষা করে ঝুঁকি নিয়ে পর্যটকরা নেমে যাচ্ছেন সমুদ্র স্নানে। অভিভাবকদের অসতর্কতায় সৈকতে হারিয়ে যাচ্ছে শিশুরাও। গত 7 দিনে প্রায় অর্ধশত হারানো শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইকিং এর মাধ্যমে হুইসেল দিয়ে আমরা সরাসরি পানিতে নামে কিন্তু তাদেরকে সতর্ক করছি। তারা কিন্তু তাদের নিজের জীবনের নিরাপত্তাটা কিন্তু তারা বুঝতে না পারার কারণে হচ্ছে এই দুর্ঘটনাগুলি ঘটছে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদে এখনো পর্যটকদের উপচে পড়া ভিড়। আমরা ঘোরাফেরা করতেছি, 2 দিন যাবত আসছি, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমি মনে করি পূরণ হয়েছে। নীল জলরাশিতে নৌকায় করে হ্রদ পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান, তার অবদান লুকানোর সুযোগ নেই। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। স্বনির্ভর দেশ করতে ঐক্যের ডাক।
জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে সীমাহীন অপেক্ষা, গ্রাহকদের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটের জন্য কালোবাজারিদের দায়ী করলেন মন্ত্রী। এবং কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। পদ্মায় বাস ডুবির কারণ অনুসন্ধানে 2 তদন্ত কমিটি, পরিবহনটির রেজিস্ট্রেশন বাতিল। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।